মানে কি বলতে চাইছেন? আমাকে ভালো লাগছে না? না, শাড়িতে তোমাকে আজ কেমন পানসে লাগছে, সাথে অনেক মোটাও লাগছে অনেক। মুখটা কুঁচকে বলল। কিন্তু আম্মু তো আমাকে বললো ভালোই লাগছে। নাবিলার মুখটা মলিন করে বলল। মিথ্যে বলেছে, আমি তো বলেছি তোমাকে যাও ফটাফট চেঞ্জ করে এসো। মোটেও না, তুমি এই বাদরের কথা একদম শুনবা না। তোমাকে অনেক সুন্দর লাগছে। এই নাফিস, আবির, তোমরা কিছু বলছো না যে? অহনা বলল। হ্যাঁ ভাইয়া, কথায় কান দিবে না। বেব আর কারো কথা শোনা লাগবে না, তোমাকে অনেক সুন্দর লাগছে তাই ও এমন বলছে। অ্যানি বলল। তাই তো, আবার কথা বা কান দিতেই বা যাবে কেন? আহ জায়ান, আবরার বলল। নাবিলা কিছুক্ষণ থম মেরে চুপ থেকে বলে উঠল। তোমরা দাঁড়াও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কোথায় যাচ্ছিস? দেরি হয়ে যাচ্ছে তো আমাদের। গরমে কেমন অস্থির অস্থির লাগছে আমার ভাই। তুমি তো জানো আমি গরম আবার বেশি একটা সহ্য করতে পারি না। তাই শাড়িটা চেঞ্জ করেই আসছি। এতে কিছুটা স্বস্তি পাবো আর রিল্যাক্স মুডে ঘুরতেও পারবো। বেশি সময় লাগবে না আমার, আমি যাবো আর আসবো। এই বলে দ্রুত পায়ে উপরে চলে গেল। ওকে যেতে দেখে জায়ান এতক্ষণে ভিতরে লুকানো চাপা নিঃশ্বাস ত্যাগ করলো। মুখে ফুটে উঠল তার হাসি। প্রায় 35 মিনিট জার্নি করে তারা হাটে পৌঁছালো। হাটে মানুষজনের ভিড় ঠেলে সামনে এগোনো মহা মুশকিল। এত মানুষজনের গিজগিজি পরিস্থিতি, বিচ্ছিরি একটা অবস্থা। একে আজ কোনোভাবেই শুধু হাট বলা যাবে না, এ তো অনেক বড় মেলা। এত ঠেলাঠেলিতে ভিতরে প্রবেশ করাই আপাতত মহাবিপদ। একবার ঢুকলে মনে হয় না সহজে আজ আর বের হওয়া যাবে। চোখ মুখ বিকৃতি করে সামনে চেয়ে আছে জায়ান। মানুষের কি এত ঘোরাঘুরি যে সকাল সকাল ঘুম থেকে উঠেই মেলায় এসে এত ভিড় জমাতে হবে? বিকালে কি আর তাদের আসা যায় না? সবাইকে এই সকালেই আসতে হলো। তার পাশে দাঁড়িয়ে আছে নাবিলা, অ্যানি, বাকিরা সবাই প্রায় ভিড় ঠেলে ভিতরে চলে গেছে। তারা তিনজনেই যেতে পারেনি। অ্যানি বলল। চলো ভাবি, এখন একটু ভিড় কম মনে হচ্ছে, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে না থেকে এই সুযোগে ভেতরে চলে যাই আমরা। পরে আর চেষ্টা করলেও মনে হয় না আর যেতে পারবো। আমার তো মনে হচ্ছে ভিড় যেন ক্রমশ শুধু বাড়ছে, কমছে না। এত ভিড়ের মধ্যে কিভাবেই বা যাব আমরা? আর একটু না হয় দেখি। নাভিলা করুণ কণ্ঠে বলল। জায়ান বিরক্তি নিয়ে বাম হাতের কবজিতে পড়া সিলভার রঙের ঘড়িটা একবার দেখে নিল। ঘড়িতে বাজে সকাল 9:30। মাথার উপর সূর্যের অনেক তেজ। খোলা মাঠে দাঁড়িয়ে থাকায় মাথায় তাপও লাগছে বেশ। কপালে গলায় বিন্দু বিন্দু ঘাম চিকচিক করছে। মুখ ফুলিয়ে আটকে রাখা শ্বাস ছাড়ল সে। এই জন্যই তার ভিড়ভাড়টা কোনো কালেই ভালো লাগে না। দম বন্ধ হয়ে যেমন আসে, তার এই সবের মধ্যে এরপর সামনে তাকিয়ে এক হাতে অ্যানির হাতে কচিয়ে আর এক হাতে নাভিলার হাত শক্ত করে টেনে ধরে এগোতে এগোতে বিরক্তি কণ্ঠে বলল। দাঁড়িয়ে না থেকে চলো, ভিড় তো আর তোমাদের জন্য এভাবে দাঁড়িয়ে থাকবে না। হাটে ঢুকে বাকিদের আর কোনোভাবে খুঁজে পাওয়া গেল না। হাট তো আর কম বড় নয়, বিশাল এক জায়গা জুড়ে পুরোটার আয়োজন করা, আর মানুষের কোলাহলও অনেক। জায়ান তাদের দুজনকেই তার হাতের বাঁধনে শক্ত করে ধরে আছে, একটুর জন্যও ছাড়ছে না। যার কারণে তারা দুজনেই ভালো করে ঘুরে কিছুই দেখতে পারছে না, আর কিছু শান্তিতে কিনতেও পারছে না, কারণ জায়ান কোথাও দাঁড়াতে দিচ্ছে না তাদের। নাভিলা জায়ানের উপর আপাতত খুব রাগ করছে, তারপরও কিছু বলছে না। মুখ বুজে পুরোটা সহ্য করে নিচ্ছে। যদি কিছু বললে রেগে যায়, বলা তো আর যায় না। কিন্তু ভিড়ের মাঝেও নাবিলা একটা জিনিস ভালো করে খেয়াল করলো। সুঠাম দেহের জন্য কারো শরীর তার বা অ্যানির শরীরে আর স্পর্শ করছে না। করবেই বা কি করে? দুটো বলিষ্ঠ শক্তপোক্ত হাত যত্নে ভরা স্পর্শে আগলে ধরেছে অতি খুব সাবধানে। এই হাটের মধ্যে ভিড় কম একটা দোকান খুঁজে পেয়ে জায়ান যেমন হাঁপ ছেড়ে অনেক বড় বাঁচা বাঁচল। মুখে স্পষ্ট ফুটে উঠল বিশ্বজয়ের হাসি। সে নাভিলা আর অ্যানিকে সেইখানে সেই ফলে দিয়ে গিয়ে দাঁড়াতে বলল, আর সেই গেল আপাতত বাকিদের খুঁজে আনতে। যাওয়ার আগে দুজনকে পই পই করে সাবধান করে দিয়ে এসেছে, তারা যেন এখান থেকে কোথাও না যায়। জায়ান যেতেই অ্যানি আর নাবিলার মুখে হাসি ফুটে উঠল। দুজন সেই দোকান থেকে কিছু সময় ব্যবধানে বের হয়ে আশেপাশের স্টল থেকে নিজেদের জন্য ঘুরে ঘুরে কানের দুল, রেশমি চুড়ি আর শাড়ি দেখতে লাগলো। এর মধ্যে পিছু থেকে মিষ্টি একটা কণ্ঠস্বর ভেসে আসলো। নাভিলা। নাভিলা ঘুরে তাকাতেই সেই মানুষটার দিকে বিস্মিত নয়নে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেমন আছো? আমি নিশ্চুপ, কথা বলার মতো ভাষা যেন হারিয়ে ফেলছি। হাত পা অবশ হয়ে আসছে, রীতিমতো স্নায়ু কোষ জানিয়ে দিয়েছে তারা যে কাজ করা বন্ধ করে দিয়েছি।
হতভম্ব হয়ে শুধু তার দিকে বিস্মিত চাহনিতে তাকিয়ে আছি। সে আমাকে তার দিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভারী অপ্রস্তুত হয়ে পড়ল। সাথে সাথে হালকা আওয়াজ করে কেসে উঠল। আমি তার থেকে দৃষ্টিপাত সরাতেই তার পাশে থাকা একটি মিষ্টি মেয়ে দেখলাম সম্মিত হাসি দিয়ে আমার দিকেই যেন এতক্ষণ অধীর আগ্রহ নিয়ে তাকিয়েছিল। চোখে চোখ পড়াতে সে হাসি মুখে এবার আমার সামনে এসে আমার 2 হাত আঁকড়ে ধরে বলল, আর ইউ নাভিলা? আচমকা তার এমন প্রশ্ন শুনে আমি কিছুটা অবাক হলাম। অবাকটা নিয়েই মাথা দোলালাম, যার অর্থ হ্যাঁ আমি নাভিলা। বলার সাথে সাথেই মেয়েটি আমাকে আরো অবাক করে দিয়ে টাইট করে জড়িয়ে ধরে বলে উঠল, থ্যাংক ইউ সো মাচ ফর এভরিথিং। তুমি এই গাধাটাকে তখন ওই সব না বললে এই গাধাটা এই জিন্দেগিতে মাথা খাটিয়ে কিছুই বোঝার চেষ্টা করতো না। আমি আর জায়ান তো নীতিমতো এই বেতমিসকে বুঝাতে বুঝাতে তিক্ত বিরক্তি হয়ে গিয়েছি। মানে? তুমি আমাদের জন্য যা করেছো তা আসলে ভোলার মতো নয়। আমি বিস্মিত নিয়ে বিপরীতে আবারও বলে উঠলাম, মানে বুঝলাম না ঠিক। আমি আবার কি করেছি আপনাদের জন্য? আমাকে একটু বুঝিয়ে সুঝিয়ে বলবেন আপু? মেয়েটা হেসে আমাকে সম্মিত জানিয়ে বলল, নিশ্চয়, তার আগে আমরা বরং সামনের ওই ঝিলের দিকটায় যাই। ওই দিকে মানুষের অনেক কোলাহল, কিছুই আমাদের আর বোঝা হয়ে উঠবে না। ঝিলের পাশাপাশি বসে আছে ত্রিনয়না, নাভিলা আর নয়ন। এই দিকে ভিড়ভাড়টা তেমন একটা নেই। নাভিলা অধৈর্য হয়ে সবটা জানার জন্য অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে ত্রিনয়না আর নয়নার দিকে। ত্রিনয়না ব্যাপারটা বুঝতে পেরে নড়ে চড়ে বসে এবার বলা শুরু করলো, আমি ত্রিনয়না। নয়ন আর আমার প্রায় 3 বছরের সম্পর্ক। আর বাবা মামুন কোম্পানিতেই ম্যানেজার হিসেবে কাজ করে। মূলত সেইখান থেকেই সূত্র ধরে কোনো একদিন আমাদের স্টোরিটা শুরু হয়েছিল। রিলেশনের এই 2 বছর আমাদের খুব ভালো কাটছিল। জায়ান শুরু থেকেই আমাদের ব্যাপারে সবটা জানতো। ও শুরু থেকেই দুজনেই বেশ সাপোর্ট করতো। রিলেশনের ডিফিকাল্ট সময়গুলোতে হেল্পও অনেক করেছে আমাদের। যা এই জীবনে সবটা চাইলে ও ভোলার মতো নয়। সব ঠিকঠাক ভাবে চলছিল, কিন্তু সামান্য কয়েকদিন এর ব্যবধানে সব কেমন জানি হঠাৎ করে উল্টাপাল্টা হয়ে গিয়েছিল। কয়েকদিন আগে আমি ভার্সিটি থেকে ফিরে জানতে পারি আমার বিয়ে ঠিক হয়েছে, এটাও আমার কাজিনের সাথে। এখন অপেক্ষা শুধু আমার অনার্স ফার্স্ট ইয়ারের শেষ হলেই আমাদের বিয়ে হবে। আমি নয়নকে সাথে সাথেই ফোন করে সবটা জানাই আর বলি বাবার সাথে আমাদের ব্যাপারে কথা বলতে। ও যদি বাবার সাথে কথা বলে বাবা কখনো অমত করবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। কিন্তু সমস্যা বাদে সেই দিন বাসা থেকে ওর জন্য আমাকে দেখতে যায়, আর দেখতে গিয়ে মামুন সেই ফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় যাকে সে নিজের থেকেও বেশি ভালোবাসে। নয়ন মামুকে আমার কথা বলতে চেয়ে সেই দিন তার মুখের দিকে তাকিয়ে আর বলতে সাহস পায় না। তারপরে ঘটনা তো তোমার সবটাই জানা। আমি হতাশ ভরা ভারী নিঃশ্বাস ত্যাগ করে বললাম, সবই বুঝলাম। আমরা সবাই পরিস্থিতির বেড়াজালে খুব বাজেভাবে আটকে পড়েছিলাম, যেখানে থেকে বের হওয়াটা খুব মুশকিল ছিল। কিন্তু একটা কথা ঠিক বুঝে উঠতে পারলাম না। কি কথা? নয়ন বলল, আমি মানে আপনাকে হেল্প করলাম কিভাবে? আমি তো এইসবের কিছুই জানতাম না। তাহলে আপু যে বলল আর জায়ান যেহেতু আমাদের ব্যাপারে শুরু থেকেই সবটা জানতো, তাহলে উনি হেল্প করেনি কেন আপনাদের? উনি চাইলেই তো সাহায্য করতে পারতেন। আমি বলছি, তোমার ফার্স্ট কোশ্চেনের আনসার কি বলতো? অনেক সময় আমরা কিছু না করে অজান্তে একে অপরের জন্য অনেক কিছুই করে ফেলি। যেমন তুমি সেদিন আমাকে ইতস্তত বোধ করতে দেখে আমার সমস্যার কথা না জেনেও তোমাকে কি সুন্দর করেই না সবটা বুঝিয়ে সমাধান করেছিলে। তুমি আসলে ঠিক বলেছ, সম্পর্কের প্রাণ ভোমরা হলো ভালোবাসা। আর ভালোবাসা যে সম্পর্কে না থাকে সেই সম্পর্ক কিছুতেই সতেজ থাকে না। আর সেকেন্ড আনসারটা হলো জান। এটা না হয় আমিই বলি। ত্রিনয়না হাসি মুখে বলল, সে আর বলতে, জায়ান যদি আমাদের হেল্প না করতো তাহলে তো আমাদের বিয়েটা করা কখনোই সম্ভব হতো না।
এই গাধা তো প্রথমে বিয়ে করতেই রাজি ছিল না, কিন্তু জায়ান অনেক কষ্টে লাস্ট মোমেন্টে এসে ওকে বুঝিয়ে সুঝিয়ে নিজের ফ্রেন্ডদের সাথে মিশে সব কিছু ম্যানেজ করেছে আমাদের জন্য। ও আর একটা কথা, জান কিন্তু প্রথম থেকে জানতো বিয়েটা তোমার সাথেই হচ্ছে, তাই তো তার এত মাথা ঘামানো। মানে জায়ান সবই জানতো? চিল্লিয়ে বলে উঠলাম আমি। হ্যাঁ, কানে 2 হাত চেপে নয়ন বলল, তার মানে উনি আমার সাথে ইচ্ছে করেই প্রথম দিন থেকেই এমন অ্যাক্ট করে এসছেন যে সে এই সব কিছুই জানে না, অথচ কত বড় ইতর লোক উনি ভাবা যায়। 14 গ্রাম, কুমিল্লা জেলার একটা ছোট্ট এলাকা, মাটি দিয়ে আঁকা বাঁকা উঁচু নিচু রাস্তা, শহরে ধুলাবালি ভিড় বাট্টা ঠেলে নিরিবিলি সবুজ শ্যাম গ্রামীণ পরিবেশ, শান্তি মনোমুগ্ধকর করার জন্য যথেষ্ট। রাত প্রায় 8টার দিকে এক প্রকার গাদাগাদি করে আমরা 2 বড় মাইক্রো গাড়িতে করে রওনা দিলাম ঢাকা টু কুমিল্লা। মূলত আমাদের আজকে যাওয়ার কথা ছিল সন্ধ্যায় ট্রেন করে। জায়ান, আমার ভাবির আবির ভাইয়া, এমি আর আবরার ভাইয়ার সেই অনুযায়ী টিকিটও 6টা কেটেছিলেন বাবাই। কিন্তু নানুজান বিকেলের দিকে বাবাইকে ফোন করে সাফ সাফ জানিয়ে দিয়েছে আসবে যেহেতু, তাহলে 2 পরিবারকে একসাথে করে নিয়েই আসতে হবে। আপাতত সে কিছু জানে না, বুঝতে আর শুনতেও চায় না। তারই আবদার রাখার জন্য কি করবে বাবাই, এটা বাবাই জানে। সবাইকে আসতে হবে, মানে আসতেই হবে ব্যাস। আর সাথে দাদিকেও নিয়ে আসতে হবে তার কাছে। কি আর করার, নানু জানের যেহেতু উপর থেকে অর্ডার জাহির করেই দিয়েছে, সেহেতু অল্প সময়ে এতগুলো টিকিটও তো একসাথে লাস্ট মোমেন্ট এসে পাওয়া মহা মুশকিল। তাই হুট করে বিনা প্রস্তুতিতে খুবই কম সময় পুনরায় সবকিছু ম্যানেজ করে আমরা সবাই যার যার পোটলা পুটলি নিয়ে এক প্রকার ছুটলাম কুমিল্লায়। রাস্তা তেমন একটা যানজট না থাকায় রাত 11:30টার দিকে আমরা পৌঁছালাম। গাড়ি ঠিক নানু জানের বাসায় থেকে 10 মিনিট দূরে বাজারের সামনে থামলো। গাড়ির ড্রাইভার আমাদের জানালো সে এর থেকে আর বেশি সামনে যেতে পারবে না। কি আর করা, সবাই গাড়ি থেকে এক এক করে নেমে পড়লো, যার যার লাগেজ নিয়ে। সামনে চিকন সরু রাস্তা ধরে খুব সাবধানে সহকারে সবাই ধীর পায়ে হাঁটতে লাগলাম। একে তো কাঁচা রাস্তা, দ্বিতীয়ত মাটি বেশ ভেজা, পড়ে যাওয়ার আশঙ্কা আছে অনেক। চারপাশ ভারী নিস্তব্ধ অন্ধকার গ্রাস করেছে পরিবেশকে। জোনাকি আরো কত নাম না জানা পোকামাকড়ের আওয়াজ করছে। রাস্তায় তেমন কোনো যানজট বা কোলাহল নেই বললেই চলে, থাকবেই বা কি করে। এখানে রাত 10টা মানে অনেক গভীর রাত হয়ে যাওয়া, আর এখন তো বাজে 12টা ছুঁই। আমি রিয়ার হাত ধরে সামনের টিপে আগাতে লাগলাম। ও বলতে তো আপনাদের ভুলেই গিয়েছি, আমি রিয়াও আমাদের সাথে এসছে। এর আগে রিয়া আর আমার তেমন একটা গ্রাম দেখা হয়নি, কিন্তু দুইজনের বেশ ইচ্ছে ছিল গ্রাম দেখার। আর যেহেতু হাতে সুযোগ আর সময় পেয়েছি, গ্রামে যখন ঘুরবই তাহলে 2 বান্ধবী কেন একসাথে নয়। রিয়া, জায়ান আর আমার বিয়ে নিউজ নিয়ে যতটা না হতাশ হয়েছে, তার থেকে বেশি অবাক হয়েছে আবরারকে আমাদের বাসায় দেখে, যার থেকে নিজেকে এত দূর পালানোর চেষ্টা, ঘুরে ফিরে আজ তার কাছে হাতে নাতে এভাবে ধরা পড়তে হলো তাকে। রিয়া আর আবরার ভাইয়ার সোশ্যাল মিডিয়াতে পরিচয় হয়, তারপর নাকি তাদের মাঝে 6 মাসের একটা সম্পর্ক গড়ে ওঠে, যা রিয়া আবরার ভাইয়ার পাগলামিতে বাড়ি অতিষ্ঠ হয়ে 2 মাস আগেই তার সাথে ব্রেকআপ করতে বাধ্য হয়েছে। কিন্তু আবরার ভাইয়া নাকি কোনোভাবেই তার সাথে করতে চায়নি। আবরার ভাইয়া পরে যাতে তার কোনো খোঁজ খবর আর না খুঁজে পায়, তাই সে নারায়ণগঞ্জ এসেছিল মূলত তার খালার বাড়ি থেকে পড়াশোনা করতে। কিন্তু কথা হলো ঘুরে ফিরে এখন তার সাথে মুখোমুখি দেখা হয়ে গেল তার। এই 6 মাসে তাদের একবার জন্য সামনাসামনি আর দেখা হয়ে ওঠেনি। তার কারণ রিয়া তখন চট্টগ্রাম থাকতো আর ভাইয়া ঢাকায়। ইউনিভার্সিটিতে একদিন অবশ্যই দূর থেকে দেখেছিল, কিন্তু এরপর আর কখনোই দেখেনি। আবরার ভাইয়াকে দেখার পর থেকেই সে ভয়ে এক প্রকার থতমত চুপসে গিয়েছে। নানু বাসায় এসে যে আমি এতটা সারপ্রাইজ হব সেটা আমি ভাবতেও পারিনি। নানু বাসাটা বিশাল বড় কাঠের দোতলা ভবন, দেখতে বাহির থেকে অসম্ভব সুন্দর। রাতের আধারেও বাহির থেকে বেশ নজর কাড়ার মত। সব থেকে বড় কথা, বাহির থেকে একটা সেগুন গাছের ঢাল বাসার নিচতলায় থেকে ঠিক ভেতরের দিকে প্রবেশ করেছে, যেটা দোতলা একটা রুমের বারান্দা থেকে আবার বের হয়ে এসছে।
গাছটার কারণে বাসার ডিজাইনটা আরো সুন্দর, বেশ নজর কাড়া লাগছে। এমন বাসা আমি শুধু বইয়ে আর মুভিতে দেখেছি, বাস্তব জীবনে যে দেখতে এত সুন্দর হবে আমার জানা ছিল না। আমরা সবাই ঢুকতেই একদল মহিলারা কোথা থেকে যেন ছুটে এসে আমাদের ঝেঁকে ধরলো। বাবাই আর দাদি সবার সাথে হাসি মুখে কুশল বিনিময় করলো, আর আমি সবার দিকে মিষ্টি হাসি দিয়ে তাকিয়ে আছি আর আশেপাশে তাকিয়ে বাসাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি। বাসার ভিতরে প্রবেশ করতে নিতেই আমাকে আর জায়ানকে এক প্রকার থামিয়ে দেয়া হলো। সবাই ভেতরে প্রবেশ করে শান্তিতে ক্লান্তির শরীর চেয়ারে গা এলিয়ে বসে আছে, আর আমরা দুইজন অপরাধীদের মতো বাইরে দাঁড়িয়ে আছি। জায়ান আর আমি একে অপরের দিকে তাকাচ্ছি ব্যাপারটা ঠিক বোঝার জন্য। জায়ানের বড় মামি ভেতর থেকে হাতে একটা ডালা নিয়ে আসলেন, যার মধ্যে ছিল একটা জ্বলন্ত সপ্রদীপ আর এক বাটিতে চিনি, সাথে কিছু শুকনা মরিচও ছিল। আমাদের মাথার চারপাশে নিয়ে বেশ কয়েকবার ঘুরিয়ে বরণ করলেন জায়ানের একমাত্র মামি। আমাদের দুইজনকে অল্প অল্প করে সাথে চামচ দিয়ে কিছুটা চিনিও খাইয়ে দিলেন। মামির একপাশে হাসি মুখে নানু যান লাঠিতে 2 হাত ভর দিয়ে দাঁড়িয়ে আছেন। দেখতে উনি অসম্ভব সুন্দর, ঠিক দাদিমার মতো। আসার সময় দাদিমার থেকে জানতে পেরেছি তারা নাকি 2 বান্ধবী ছিলেন। তাই তো 2 সখী মিলে বাবার সাথে মামনির বিয়ে দিয়েছিলেন। এত সময় দাঁড়িয়ে থাকতে থাকতে জায়ানের এতে বেশ বিরক্তি হচ্ছে, যা তার সাদা চেহারাতে স্পষ্ট আভা দেখতে পাচ্ছি আমি। কিন্তু আমার কাছে এসব নিয়ম কানুন দেখতে বেশ ভালোই লাগছে। যাই হোক, সব নিয়ম কানুন মেনে অবশেষে আমরা বাসার ভেতরে আসতে পারলাম। কিন্তু আসতে না আসতেই এক বড় ধাক্কার শিকার হলাম আমি আর জায়ান, যার জন্য মোটেও আমরা মেন্টালিটি ভাবে প্রস্তুত ছিলাম না। নানুজান বাবাইকে আর দাদিকে বলে বসলেন, আমাকে না জানিয়ে তো তোমরা আমার একমাত্র নাতিকে চুপিচাপে বিয়ে দিয়ে দিলে। তোকে না জানি কখন করলাম? তোকে তো আমরা সবটাই জানিয়েছি কোন পরিস্থিতিতে পড়ে এদের বিয়ে দিতে হয়েছে। তাহলে এভাবে বলছিস কেন? সে যাই হোক, এখন আমিও কিছু সিদ্ধান্ত নিয়েছি যা তোমাদের সবাইকে মানতে হবে। সে আমি কিছুই জানি না। কি মা, আপনি শুধু একবার মুখ ফুটে বলে দেখুন, আমরা অবশ্যই তা মেনে নেব। এরপর নানুজান যা বললেন তা শুনে সবাই খুশি হলেও আমার আর জায়ানের মুহূর্তের মধ্যে মাথায় 7 আসমান যেমন ভেঙে পড়ল। আমাদেরকে নাকি আবারও বিয়ে দেওয়া হবে, এটাও কাল। জায়ান সাথে সাথে বিপরীতে বিরক্তি নিয়ে অমত প্রকাশ করে উঠে দাঁড়িয়ে বললেন নানুজানের উদ্দেশ্যে, সেই দ্বিতীয়বারের মতো কোনোভাবেই আবার বিয়ে করতে পারবে না। একবার যেহেতু হয়ে গিয়েছে তাহলে বারবার করার মানে কি? এমনি আব্বু আর বাবাই আগে থেকেই মিলে ঠিক করে বসে আছেন 2 মাস পর আর মাস্টার্সের ফাইনাল এক্সাম শেষ হলে নাকি আবারও ধুমধাম ভাবে বড় করে অনুষ্ঠান করবেন। তার কাছে এসব কোলাহল ভিড় বাট্টা কোনো কালই ভালো লাগে না, সব ভারী অসহ্যকর লাগে। তাই সেই এই সব করতে অতি নারাজ। না এখন করবে না পরে। নানুজান তার কথায় দ্বিগুণ রেগে বোম হয়ে বললেন, নারাজ হলেও কিছু করার নেই। নানু ভাই, তোকে কাল বিয়ে করতে হবে। তুই না করলে সেই তোর ঘাড় করবে। একবার যেহেতু করতে পেরেছিস তাহলে সেই জায়গায় দ্বিতীয়বারের মতো সেই একই ব্যক্তিকে করতে সমস্যা কি তোর? আর এমনিও আমার আশেপাশে সবাইকে নিমন্ত্রণ করা হয়ে গিয়েছে, তাই না বলার প্রশ্নই ওঠে না এর মধ্যে আর। তারপর বাবাই আর আব্বুর উদ্দেশ্যে বলে উঠলেন, তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা নেই, আমি সব ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রেখেছি। তোমাদের কিছু নিয়ে আর ভাবতে হবে না। জায়ান এতেও রাজি হলেন না। শেষে নানুজান আর দাদিমা মিলে তাদের অসুস্থতার নানা দিক বুঝিয়ে সুজিয়ে বলে এক প্রকার তাকে রাজি করিয়েছেন। সকালের দিকে গায়ে হলুদের অনুষ্ঠান করা হলো। আমাকে একটা কাঁচা হলুদ রঙের শাড়ি পরিয়ে দিলেন আম্মু, আর সাথে কাঁচা গাঁদা ফুল আর গোলাপ মিশ্রিত কিছু গহনা পরিয়ে দিল রিয়া আর এনি মিলে। আর ঠোঁটে আমি লাল লিপস্টিক দিলাম। ব্যাস, আপাততর জন্য আমি রেডি। গ্রামের সাজ বলতে আহামরি তেমন কিছু নেই, এই হালকা সাজই আমাদের কাছে অনেক। তাদের এই নিয়মটা আমার অনেক ভালো লাগলো। এমনি মাত্র 9টা বাজে, এত সকালে এত সাজার মানেই কি? এমনি আবার বিকেলের দিকে বিয়ে আছে, এখন তো না চাইতেও আমাকে সাজতে হবেই। রিয়া, ভাবি, এমি তারাও আজ হলুদ শাড়ি পরেছে আর নিজেদের মন মতো বেশ সাজুগুজু করেছে। দেখতে অনেক সুন্দর লাগছে তাদের। বাইরে উঠানের দিকে এসে দেখি জায়ানকে একটা সবুজ রঙের পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে।
ওনাকে এই ঢিলাঢালা পোশাকে দেখতে এই মুহূর্তে বেশ অদ্ভুত লাগছে। আমি হাসতে চেয়েও আশেপাশের মানুষজন দেখে আর হাসতে পারলাম না। আমাকে আর ওনাকে উঠোনের একটা চৌকিতে বসিয়ে সবাই এক এক করে হলুদ লাগাচ্ছে, আর উনি নাক মুখ কুচকে সবার উদ্দেশ্যে বারবার বলে উঠছে, প্লিজ অল্প, বেশি দিবেন না আমাকে। সবার শেষে আপনার ভাইয়া এসে বাটিতে যা ছিল সব হাতে পুড়ে নিয়ে ওনার সাদা বিলাতি বিড়াল মুখকে হলদে বিড়াল করে দিয়ে বললেন, অল্প কেন, বিয়ে যেহেতু দ্বিতীয়বার মতো করার সাহস রাখছিস তাহলে সেই ভালো করেই কর। বলেই দাঁত কেলালেন ভাইয়া। এই শুনুন। আপনার কি বিপরীতে কিছু বলতে যাবে এমন সময় নাভিলার কণ্ঠস্বর শুনে থেমে গেল জায়ান। তার দিকে তাকিয়ে কুঞ্চিত ভুরু বাঁকিয়ে বলল, বলুন। আমার প্রতি তো আপনার আবার তেমন কোনো ইন্টারেস্ট নেই করে, কিন্তু সেই দ্বিতীয়বারের মতো ভুল করে আবারও ঠুস করে বিয়ে করেই ফেলেছেন। এটাই কিন্তু সঠিক সুযোগ। আপনি চাইলে এখন সময়টাকে কাজে লাগাতে পারেন মিস্টার নিহান্ত। একটা দৌড়ের ওপর দৌড় রেস দিতে পারেন। যদি এই ব্যাপারে আপনার কোনো এক্সপেরিয়েন্স না থাকে তাহলে সেই ব্যাপারে ধারসারও নিতে পারেন। বেশ রসিকতা নিয়ে জায়ানের কানে ফিসফিস করে বলল নাভিলা, কোনো মানে টানে না। এখন কিন্তু আমাকে আর কোনোভাবেই বলতে পারবেন না আপনার কাছে যে কোনো সেকেন্ড অপশন ছিল না। আপনি চাইলে কিন্তু এখন এই মুহূর্তে সদর দরজা দিয়ে পালাতে পারেন। আর যদি দুশ্চিন্তা ভুগতে থাকেন কিভাবে কি করে এই ভরা বিয়ে বাড়ির আসর থেকে পালাবেন, তাহলে এক কাজ করুন, ফটাফট সময় আর নষ্ট না করে আমার সেই কাঙ্ক্ষিত হতে না পারা জামাই নয়ন ভাইয়ার সাথে দ্রুত কন্ট্যাক্ট করে সব ইনফরমেশন হাসিল করে নিন। তাকেও তো সেই সময় কেউ না কেউ কোনোভাবে হেল্প করেছিল। আই অ্যাম শিওর আপনি আজ তাকে মুখ ফুটে একবার বললেও সেও আর কোনোভাবে আপনাকে না করবে না। জায়ান হতাশ ভরা নিঃশ্বাস ত্যাগ করে বলে উঠল, ইস, আইডিয়াটা জোস ছিল, কিন্তু মিশন শুরু হওয়ার আগেই ফ্লপ হয়ে গেল। কি বলতো, এখন দেখছি মহা সমস্যায় পড়ে গিয়েছি। আমি তো চাইলেও একা আর কোনোভাবেই পালাতে পারবো না। যদি পালাই তাহলে তো কষ্ট করে সেই আমাকে ঘুরে ফিরেই তোমার কাছেই আসতে হবে। কেন আসতে হবে? বারে ম্যাডাম দেখছি অ্যাগেইন সব ভুলে টুলে কি লিখে ফেলেছেন। ডোন্ট ওয়ারি, আমি আছি তো আপনাকে সব পুনরায় আবার রিভাইজ করিয়ে দেওয়ার জন্য। নাভিলা জায়ানের দিকে এবার কপাল কুঁচকে তাকিয়ে আছে। জায়ান নাভিলার কানের কাছে এসে এবার তার মতো করে ফিসফিসিয়ে বলল, আপনি যে আমার রেজিস্ট্রিকৃত একমাত্র ওয়াইফ, যাকে আমি 1 সপ্তাহ আগে নিজের নামে করেছিলাম, আমি এখান থেকে যেতে চাইলেও যে কোথাও আর যেতে পারবো না। আজ বিয়েটা আমাদের ঠিকই হচ্ছে, ইসলামিক সব বিধি নিয়ম নীতি মেনে দ্বিতীয়বারের মতো ধর্ম অনুসারে কবুল বলে এখন শুধু আবারও সেই স্বামী স্ত্রী সম্পর্কে আবদ্ধ হওয়াটা বাকি। যদিও বা এখান থেকে একা পালাই, সেই দিন শেষে কিন্তু ঘুরে ফিরে আপনার কাছে আমাকে ধরা দিতে হবে। তাহলে এত কষ্ট করে আর পালাতে যাব কেন? আমি হতভম্ব হয়ে বললাম, চুপ করুন তো, সবাই দেখছে আমাদের। এই দূরে যান বলছি। জায়ান আমার অবস্থা দেখে মিটমিট করে হেসে দিলেন। ভারী অসভ্য লোক উনি। কে বলবে এই ছেলে কথা বলতে পারে না, সুযোগ পেলেই খালি আমাকে বিভ্রান্তে ফেলে। দেখাচ্ছি মজা। ওনাকে একবার শুধু হাতে নাতে পাই। সন্ধ্যার দিকে আমাদের বিয়ে, কিন্তু আমার আম্মা জানে দেখা নেই সেই সকাল থেকে। মেয়ে বিয়ে বলে কথা, সে কি আর এক জায়গায় স্থিরভাবে বসে থাকবে? শত শত কাজের ব্যস্ততার ফাঁকে ফাঁকে শুধু আমাকে একবার দূর থেকে চোখে রেখে চলে যাচ্ছে। হয়তো নিজের কষ্টগুলো আমার থেকে আড়াল করার জন্য আমার থেকে দূরে সরে আছে। একটা গাঢ় লাল রঙের ভারী বেনারসি শাড়ি আমার গায়ে। অহনা ভাবি এনি মিলে আমাকে সাজিয়েছে তাদের ইচ্ছা অনুযায়ী। আমি অবশ্য আয়না দিয়ে নিজেকে খুঁটি খুঁটি সবটাই দেখেছি। অত আমাকে খারাপ লাগছে না। 2 আর্টিস্ট মিলে সাজিয়েছে, খারাপ লাগবেই বা কি করে। সাজানোর প্রায় শেষে মামি মনি হাতে নানুজান আমার জন্য বেশ কিছু গহনাগাটি কিছুক্ষণ আগে পাঠিয়েছে। সেই সব এনি আমাকে এক এক করে পরিয়ে দিতে সাহায্য করছে। রিয়া আপাতত মহা ব্যস্ত আমার 2 হাত আর পা আলতা দিয়ে রাঙানোর জন্য। এর মধ্যে ভাইয়া রুমে প্রবেশ করে বলে উঠল, কিরে তুই চুপ কেন? আমরা কাজ করতে করতে মরি আর তুই চুপচাপ বসে আছিস, কাঁদিস না কেন? বদতমিজ।
ভাইয়ার কথা শুনে কি রিয়াকশন করা উচিত বুঝলাম না। ভাইয়ার বিপরীতে বলে উঠলাম, কাঁদবো কেন? বারে, তো না আজ বিয়ে, তো তুই কেঁদে কেঁদে বুক ভাসাইবি না? আহ, মানুষ শুনলে কি বলবে? নাফিজের বোন কাঁদতেও জানে না। ছে, মানিজ্জত পাঞ্চার। মানে? কাউকে দেখেছিস এভাবে বিয়ের দিনে এত রিল্যাক্স মোডে বসে থাকতে? এখন তুমি কি চাও আমি বসে বসে কাঁদি ভাইয়া? আলবাত, কান্নার জন্য কোনো মোটিভেট লাগলে বলিস, আমি তো আছি। কি ভাই আমার ভাবা যায়? দুনিয়ার মধ্যে মনে হয় ওয়ান পিসেই আমার ভাই আছে। বোনকে একটু সান্ত্বনা দেওয়ার জায়গায় কান্না করার জন্য এসে মোটিভেট করছে। ভাইয়ার পিছু থেকে আব্বু এসে ভাইয়ার কান টেনে বলে উঠলেন, এই আমার আম্মাকে জ্বালাচ্ছিস কেন নাফিস? তোর এমন দুঃসাহস কি করে হলো আমার আম্মাকে বিরক্তি করার? কই জ্বালালাম? আব্বু কান ছাড়ো, সবাই দেখছে তো। ভাইয়ার কথা আব্বু কান ছেড়ে হেসে দিলেন। তার সাথে রুমের উপস্থিত সবাইও হেসে দিল। আব্বু ভাইয়াকে ছেড়ে আমার কাছে এসে মাথায় হাত দিয়ে বুলিয়ে কপালে গভীর চুমো দিয়ে বলল, আজ আমার আম্মা জানকে অনেক সুন্দর লাগছে, পুরো অন্যরকম। আজ যে আমার ছোট আম্মা জানের বিয়ে। আমি বিপরীতে কিছু না বলে আব্বুকে কিছু সময়ের জন্য শক্ত করে জড়িয়ে ধরলাম। তার সাথে সাথেই বুক ভার হয়ে আসলো আর চোখ থেকে টপটপিয়ে গড়িয়ে পড়তে শুরু করলো নোনা জল। কিছু সময় পর রুমে আম্মু, ভাইয়া, আবির ভাইয়া এসে আমাকে নিচে নিয়ে গেল বিয়ের আসরে। জায়ানের ঠিক পাশে বসানো হলো আমাকে। জায়ান বিরক্তি নিয়ে বসেছিল এতক্ষণ। আমাকে আসতে দেখে বেশ নড়ে চড়ে আমার দিকে তাকিয়ে বসলো উনি। বসার সাথে সাথে একদল ছুটে এসে ফটোফট ছবি তোলার অত্যাচার শুরু করলো। মনে হচ্ছে আমরা দুজন আপাতত চিড়িয়াখানায় কোনো আজীব প্রাণী, যাদের সাথে সবার ছবি তুলতে হবেই। একে একে ফ্যামিলির সবাই, নানুজান, দাদিমা, মামিমণি, গ্রামের লোকজন সহ আমার আর জায়ানের সাথে নানা ছবি তোলা হলো। কতক্ষণ এইভাবে বসে আবার সেইভাবে তাকিয়ে কোলে অন্যের বাচ্চা কাচ্চা নিয়ে আবার দাঁড়িয়ে এত এত ছবি তুলতে তুলতে অবস্থা বেশ কাহিল। ওনার দিকে তাকিয়ে দেখি আমার কুমড়া পটাশ রাগে বেশ গজগজ করছেন। যে কোনো সময় অ্যাটম বোমা ফাটাতে উনি প্রস্তুত। হঠাৎ আমাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে রাগে কটমট করে বলে উঠলেন, এভাবে স্টুপিডদের মতো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? এটা আদৌ কোনো বিয়ে? না বিয়ে নামক একদল লোকের অত্যাচার। যত সব। আমার দম বন্ধ হয়ে আসছে, মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাব। এক সময় বিয়ের পর্ব শেষ হলো। আত্মীয় স্বজন যেতেই খাওয়া দাওয়া করানো হলো বাসার সবাইকে। সব শেষে আমাদের জন্য সাজিয়ে রাখা দ্বিতীয় তালায় এই বাসার বাহির থেকে সেই নজর কাড়া সেগুন গাছের ঢাল দিয়ে ডিজাইন রুমের বাসর ঘরে পাঠানো হলো। তখন ঘড়িতে রাত 11টা হয়তো বাজছে। ঘরে কোনো ঘড়ি ছিল না, তাই সময়টা আমার আনুমানিকভাবে জানা নেই, কিন্তু মনে হচ্ছে রাত 2 কিংবা 3টে বাজে। আমি রুমে এসে গা থেকে আগে সব গহনা গাটি খুলে এক প্রকার খাটে সব ছুঁড়ে ফেললাম। এতক্ষণে যেন মন খুলে শ্বাস নিতে পারছি। রুমে থেকে বের হয়ে চট করে সেই বারান্দা চলে আসলাম আর জায়ান ফ্রেশ হয়ে ওয়াশরুমে চলে গেলেন। ঠিক কতক্ষণ বারান্দায় গিয়ে দাঁড়িয়েছিলাম তা জানা নেই। আজ আকাশে কোনো চাঁদ নেই, নেই কোনো তারা। আছে শুভ্র জমে থাকা এক গুচ্ছ তুলোর মতো মেঘ আর চারিদিকে হিম শীতল ঠান্ডা বাতাস। আবহাওয়া খুব গম্ভীর। কিছু সময় ব্যবধানে হয়তো তুমুল ঝুম বৃষ্টি আসবে। এই ঠান্ডা বাতাসের মাঝে দাঁড়িয়ে থাকতে বেশ লাগছে। জায়ান বারান্দায় এসে আমার ঠিক দুই পাশে তার 2 হাত রেখে ঝুঁকে আবার পিছে দাঁড়ালেন। হুটহাট এত কাছে আসায় আমার হৃদযন্ত্রটা সাথে সাথেই ক্রমশই ধুকপুকানি করে লাফাতে শুরু করলো। আমি আপাতত সেই যন্ত্র তাকে পাত্তা না দিয়ে চুপচাপ চোখ বুঝে সময়টাকে অনুভব করতে লাগলাম। আমার দৃষ্টি আপাতত জায়ানের দিকে নয়, কিন্তু ওনার দৃষ্টি ঠিক আমার দিকেই, তা আমি ওনার দিকে না তাকিয়ে এই মুহূর্তে ঠিকই বুঝতে পারছি। বেশ কিছু সময় সেইভাবে পার করার পর উনি আমার ঘাড়ের সামনে আরো ঝুঁকে কানের সামনে মুখ এনে মিনমিনি সুরে জিজ্ঞেস করলেন, বাইরে যাবা? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, তো রাতে বৃষ্টি আসবে তো? আসবে না, আর যদি আসেও তাহলে ও সমস্যা নেই, একসাথে না হয়ে একটু বৃষ্টি বিলাস করলাম। আমি ঘুরে ওনার চোখের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বললাম, যদি কেউ কিছু বলে তাহলে? উনি আমার কথায়
হেসে জবাব দিলেন। বলবে না? আমি ওনার এক হাতে ধরে সামনে ট্যাগ করে দেখিয়ে আবদারের স্বরে বললাম, তাহলে আমাকে ওই ঝিলটার পাশে নিয়ে যাবেন? আমার না খুব ইচ্ছে রাতের আধারে এমন আবহাওয়ায় ঝিলের পানিতে কিছু সময়ের জন্য পা ডুবিয়ে বসবো। নিয়ে যাবেন? উনি বিপরীতে আমার এক হাত ধরে বললেন। চলো যাওয়া যাক। রাত্রের আধারে পাশাপাশি দুইজন হাঁটছি, চোরা চোখে দৃষ্টির অগোচরে একে অপরকে দুইজনই দেখছি, কিন্তু কাউকেই ব্যাপারটা বুঝতে দিচ্ছি না। বুঝলেই যেন আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। হাতের ভাঁজে হাত না থাকলেও দূরত্ব কম থাকায় দুইজনের হাঁটার ফলে একে অপরের হাতের সাথে বেশ কয়েকবার স্পর্শ করছে। সেই স্পর্শ অনুভূতিটা এক অদ্ভুতভাবে মনের মধ্যে এক আলাদা কম্পন সৃষ্টি করছে, যা বলে দুই এক লাইনে প্রকাশ করার মতো নয়। খুব ইচ্ছে করছে ওনার হাতের ভাঁজে নিজের হাতটা 5 আঙ্গুলে ঢুকে শক্ত করে আঁকড়ে ধরতে, কিন্তু কোথাও যেন আমাদের মাঝে এক কিন্তু থেকেই যায়। মনমরা করে সামনে হাঁটতে লাগলাম। মিনিট দুয়েক পর জায়ান পিছু থেকে আমার হাত জোরে টেনেতে বলে উঠলেন, ওই দিকে কই যাচ্ছ? ঝিল তো এই দিকে। এই বলে নিয়ে এলেন ঝিলের পানির কাছে। এখন প্রায় অনেক রাত, ঢাকা যানজট ভিড়ে মাঝে থাকলে এই সময়কে হয়তো অনেক বলে আর গণ্য করা হতো না। গ্রামে আছি বলে সময়টা তো গভীর রাত বলে মনে হচ্ছে। আকাশে তার গভীর ভাবুকটা আগের ন্যায় আরো গম্ভীরতম হয়ে আসছে। চারিদিকে শো শো করে হালকা বাতাস রয়েছে। বিদ্যুৎগুলো চমকাচ্ছে, হয়তো বৃষ্টি আসলো আসলো বলে। পানির মধ্যে পা ডুবিয়ে ওঠানামা করার ফলে ছলাৎ ছলাৎ শব্দ তুলে রাতের নীরবতাকে গ্রাস করছে। দূরের গাছগাছালি হিম বাতাসে দুলছে নিজ গতিতে। আমি এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে চারপাশে চোখ বোলাচ্ছি। নীরবতা ভেঙে আমি বলে উঠলাম, আজ অবেলা অসময়ের এক পশলা বৃষ্টি করেছে, বড্ড হতাশ আমায়। জানো তো, ভেবেছিলাম প্রচন্ড বজ্র বেড়াবে দাপিয়ে ওই উদার আকাশটায়। সেই অচেনা অনুভূতির অনুভবে বৃষ্টির ফোঁটা নাচবে মনের গৃহিণী আবডালে। আনাচে কানাচে ধরণীয় মায়াবী স্পর্শে উথাল পাথাল দেবে ভিজিয়ে আমায় আবেগের সতেজতার তরে, যাবে উল্লাসে মিশে। আজ এমন অসাধারণ মেঘলার দিনে কাটবে কেমনে প্রতিটি মুহূর্তেই এক রাস মুগ্ধতার ভিড়ে তুমি বিহীনে আমায় বলতে কি পারো? জায়ান তখন ফোনে কি জানি করছিল। হঠাৎ আমার কথায় সে হতভম্ব হয়ে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। মুখে তার এক বিস্মিত ছাপ, ঠিক হাতে নাতে চোর ধরলে চোর যেভাবে তাকিয়ে থাকে। আমি তার দিকে তাকিয়ে আবারও বলে উঠলাম, ভালোবাসেন আমায়? জায়ান কোনো উত্তর দিল না, আগের ন্যায় চুপ করে তাকিয়ে রইলেন। আমি তার দৃষ্টির দিকেই তাকিয়ে বললাম, এখন নিশ্চয়ই এটাই বলবেন আমাকে। আহ, হাসালে আমাকে মিসেস জোহরা। আমি এই নিহান্ত রহমান জোহান, তোমাকে ভালোবাসবো। জোকসটা ভালোই ছিল তোমার, নট ব্যাড। কিন্তু কি বলুন তো, প্রশ্ন কোথাও একটা থেকেই যায়। আমাকে ভালো যদি নাই বাসেন, তাহলে নয়ন ভাইয়াকে পালাতে সাহায্য কেন করেছেন? নয়ন ভাইয়া ত্রিনয়না আপুকে শুধু ভালোবাসে বলে কি তাই? জায়ান বেশ অবাকতা নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি তার দিকে বেশ বিরক্তি নিয়ে বললাম, আমি সবই জানি নয়ন ভাইয়া আর ত্রিনয়না আপুর ব্যাপারে, তাই আশা করব এখন আর কোনো মিথ্যে বলবেন না আমাকে। উনি কিছুই বললেন না, মাথা নত করে বসে আছেন। আমার এখন খুব কান্না পাচ্ছে। নিজেকে যত সম্ভব স্বাভাবিক করে তার হাত থেকে এক ছো মেরে তার ফোন নিয়ে নিলাম। অন্য সময় হলে নিশ্চয়ই এর জন্য আমাকে বকা দিতেন, কিন্তু আজ কিছুই বললেন না, শুধু আস্তে করে বলে উঠলেন, পানিতে ফেলে দিবা। আমার মেজাজ গেল আরো চোটে। আমি তাকে জিজ্ঞেস করি, কি তার সাপেক্ষে বেটা আমাকে বলে কি? আমি দাঁতে দাঁত চেপে ওনার দিকে ফোন দেখিয়ে বলে উঠলাম, এসব কি? উনি বিপরীতে বললেন, কোন সব? শহর জুড়ে তোমার মতো কেল, অবাধ্যতার নীলাত, শরীর ঘিরে রং তুলির আঁচড় কি ভীষণ সাবলীল। আজ না হয় থেমে গেল এই এক রাশ লুকোচুরি, স্নিগ্ধ মুগ্ধতার ভিড়ের সময় আইফি লতার বুকে। পরাজিত মেঘ হতে রাজি তোমার স্পর্শ সুখে। উনি মাথা চুলকে অপরাধী স্বরে বলে উঠলেন, ও এই সব? জি, আমাকে এইসব দেওয়ার মানে কি? উনি বিপরীতে কিছু বলছে না। আমার এখন নিজের উপর নিজেরই খুব রাগ লাগছে। রীতিমতো ধৈর্যবোধ সব হারিয়ে ফেলছি। আমি কার সাথে এতক্ষণ ধরে কথা বলছি? এই অসহ্য লোক তো মুখ ফুটে কিছু বলছে না। আমি রেগে উঠে যেতে নিলেই উনি আমার হাত খপ করে ধরে ফেললেন। এর মধ্যে ঝুম বৃষ্টি নেমে দিল। আমি রুট কণ্ঠে আবারও বললাম, ছাড়ুন, যেতে দিন আমাকে। হুম।
উনি উঠে আমার গালের দুই পাশে তার শীতল ঠান্ডা হাত রেখে বললেন, ভালোবাসি তা মুখে বললে কি ভালোবাসা প্রকাশ পেয়ে যায়? আমি ওর দিকে তাকিয়ে বিরক্তি চাহনিতে বললাম, আজীব তো, না বললে বুঝবই বা কি করে? উনি আমার জবাবে শুধু হাসলেন। আমি বিরক্তি নিয়ে আমার গাল থেকে ওনার হাত সরানোর চেষ্টা করে বললাম, আপনি কি জানেন আপনি যে ভারী অদ্ভুত সদ্ভুত লোক? একটু আধটু তা জানি আমি অদ্ভুত, আর এই অদ্ভুত সদ্ভুত হওয়ার পিছনে আপনারই যে সবথেকে বেশি অবদান মিস জহু, তা কি আপনি জানেন? আমি ওনাকে রাগানোর জন্য বললাম, আপনি এত অসহ্য কেন? জাস্ট সহ্য করা আমার পক্ষে ইম্পসিবল। উনি গম্ভীর গলায় বললেন, ভালোবাসা একটা অদ্ভুত অনুভূতি, যা হুট করেই মনের অগোচরে তার স্বেচ্ছায় সূচনার বীজ রোপণ করতে শুরু করে দেয়। ভালোবাসা এমন একটা ধাতু যা নিজ ইচ্ছায় মনের বিরুদ্ধে গিয়ে কারো উপর কখনো হয় না, জাস্ট অ্যাক্সিডেন্টলি হয়ে যায়। একে এক অদ্ভুত ছোঁয়াচে রোগ বলা যায় বটে, যার ছোঁয়াচে মানুষ সেই কাঙ্ক্ষিত ব্যক্তির উপর ক্রমশ দিন দিন আসক্ত হয়ে পড়ে, যার থেকে বের হয়ে আসা তার পক্ষে জাস্ট ইম্পসিবল। আমি অস্পষ্ট স্বরে বললাম, তা আপনি করেছেন? উনি অদ্ভুতভাবে হাসলেন, যে হাসি আমি এই অন্ধকারের মধ্যেও আকাশে আবছা বিদ্যুৎ চমকানো আলোতে দেখতে পেলাম। শুনশান নীরবতা ভেঙে জায়ান আমার দিকে তার শীতল চাহনি নিক্ষেপ করে আবারও বললেন, ভালোবাসা হৃদয়ের একটা সুপ্ত অনুভূতি। ভালোবাসা মানে দূরে থেকেও কাছে থাকার তীব্রভাবে অনুভব করে ওঠা, সুখে দুঃখে একে অপরের সব সময় পাশে থাকা। ভালোবাসা মানে একে অপরের কাছে কমিটমেন্ট, সারা জীবনের জন্য একজনের কাছে আর একজনের দায়বদ্ধতা থাকা। খালি ভালোবাসি মুখ ফুটে শুধু বললেই ভালোবাসা প্রকাশ পায় না, কিছু কিছু ভালোবাসা প্রকাশটা পায় একটু অন্যরকম ভাবে। আমি মুগ্ধতা নিয়ে এতক্ষণ জায়ানের এক একটা বলা তার কথা শুনছিলাম। হঠাৎ জায়ান আচমকা আমার দুই বাহু চেপে ধরে নিজের অনেক কাছে টেনে নিয়ে এসছেন। আমি চোখ তুলে তার দিকে তাকাতে পারছি না, কিছু বলতেও পারছি না, শুধু বুক ধড়ফড় করছে অসহনীয় আনন্দ এবং উত্তেজনায়। যেখানে থাকবে না কোনো সংস্পর্শ। সব ভালোবাসা যে শুধু একে অপরের সংস্পর্শ থেকে এসেই প্রকাশ পায় এমনটা কিন্তু না। কিছু কিছু ভালোবাসা আছে যা দূরে থেকে দৃষ্টির অগোচরের আড়ালে থেকেও একরাশ মুগ্ধতার ভিড়েও প্রকাশ পায়। আমার মতে একদিনে কেউ কারোর প্রেমে কখনোই পড়ে না, ধীরে ধীরে সেই ব্যক্তির মুগ্ধতার তলে ডুবে প্রেমে পড়তে বাধ্য হয়। আমি হয়েছি না চাইতেও প্রতিনিয়ত নতুন নতুন রূপে বাধ্য হয়েছি এই মুগ্ধতার ভিড়ে ডুবতে, যার দেখা আমার আদৌ শেষ নেই। জায়ান আমার কপালে তার অষ্টদয় দিয়ে গভীর চুমু দিয়ে বললেন, বাকি সবাইদের মতো ভালোবাসি এই কথাটা কখনই আমি হয়তো মুখ ফুটে বলবো না তোমাকে, বা কোনো দিন জিজ্ঞেসও করবো না তোমাকে যে কতটুকু বা ভালোবাসো আমাকে। শুধু বলবো সবটা অনুভবে বুঝে নিও। আমার কাছে ভালোবাসি শব্দটা বলার চেয়ে একে অপরের মনের অনুভূতিকে অনুভব করে বুঝে নিতে পারাটা অনেক। হয়তো আমি তোমার কাছে ভারী অদ্ভুত হতে পারি, কিন্তু এই অদ্ভুতকেই গুছিয়ে বুঝে নেওয়ার দায়িত্ব এখন থেকেই তোমার। আমি জায়ানকে কিছু না বলে বিপরীতে শক্ত করে দু হাত দিয়ে জড়িয়ে ধরলাম। চোখ থেকে গড়িয়ে পড়ছে কয়েক ফোঁটা সুখের জল। ওনাকে এতই শক্ত করে আজ ধরলাম যেন আমি ছাড়লেই উনি কোথাও হারিয়ে যাবে। উনি গুনগুন করে আমাকে জড়িয়ে ধরে গেয়ে উঠলেন, তোমার সাথে এই পথে যেন আজ শেষ না হয়, এমন করে তোমার নরম হাতে ওই ছোঁয়া ইচ্ছে করে জমা চায়ের কাপে বৃষ্টি নামু হোক সন্ধেরা, তবু এই সময় থেমে থাকু, ভুলিয়ে দাও রাঙিয়ে ওই মায়া জাদু হাতে কি শুক্লা এক শহর ভালোবাসা দিতে চাই। জায়ান ভালোবাসি, খুব খুব ভালোবাসি আপনাকে। কতটা ঠিক ভালোবাসলে মুখ ফুটে সেই কথাটা কোনো দ্বিধা ছাড়া একজনকে বলা যায় তা আমার জানা নেই। আজ শুধু এতটুকু বলতে চাই, দৃষ্টির অগোচরে শুধু আপনি একা আমাকে নয়, আমি ওই রুট ইতর অসভ্য মিস্টার অভদ্রকে কোনো একভাবে ভালোবাসতে বাধ্য হয়েছি। তাই বলে জায়ানের বুক থেকে মাথা তুলে ওনার কপালে গভীরভাবে অষ্টদয় স্পর্শ করলাম। সাথে সাথে লজ্জায় ওনার বুকে আবারও মুখ লুকালাম। কিছু কিছু গল্পের সূচনা অদ্ভুতভাবে হয়, কিন্তু পূর্ণতা পায়
পরিপূর্ণতা এসে।